আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম, মূল কথা ছিল যে 300, 400, 500 কোটি টাকা দিয়ে আমাদের এই মার্কেটকে স্টেবল অথবা বুলিশ আপট্রেন্ডে নেওয়া যাবে না। অধিকাংশ স্টক এবং ইউনিটের প্রাইস ডিপ কারেকশানে আছে, গভীর কারেকশান নিয়োজিত আছে। আর আমাদের গত সপ্তাহে আমরা দেখেছি যে আমাদের দরপতনগুলা ঢালাওভাবে পড়ছে এবং আমাদের 4800-তে সাপোর্ট টিকবে কিনা ইস্যুটা ছিল। আরেকটা আলোচনা ছিল যে অন্যান্য সময় কারেকশানের সময় নিয়মিত কিছু আইটেম আপট্রেন্ডে থাকে, কিন্তু এইবার তেমনটা ছিল না, যেহেতু ঢালাও দরপতন হচ্ছিল। আর পুঁজিবাজারের সংস্কার নিয়ে কিছু কথা আমরা বলেছিলাম। আর এখন আমরা কিছু ইস্যু আমাদের আছে মার্কেটে। তো যেমন 9 মাসের একটা ইস্যু আছে, সবাই বলছে যে বর্তমান সরকার আসার ফলে অথবা এই চেয়ারম্যান সাহেব আসার ফলে মার্কেটের এই দুরবস্থা। কিন্তু এই স্টেটমেন্টের সাথে আমরা পার্টিকুলারলি আমি পুরোপুরিভাবে একমত না। কারণটা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যখন ছিল, বিএসসি ছিল, তখন মার্কেটে ফ্লোর প্রাইস ছিল, প্রাইসটাকে ধরে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি এবং টেম্পোরারি ভাবে, অস্থায়ীভাবে। এখন এই সরকার আসার পরে যেই আসুক, ফ্লোর প্রাইস উপর তুলে দিলে প্রাইস পড়বে, তাই হয়েছে। এখন যদি আগামীকাল থেকে আবার ফ্লোর প্রাইস আরোপ করা হয়, মার্কেট পড়া বন্ধ হয়ে যাবে। আবার 4 বছর পরে যখন আবার ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে, আবার পড়তে থাকবে। কারেকশন যেটা হওয়ার সেটা হতেই হবে। আমরা এর আগে বলেছি যে 2010 সালে সর্বজন স্বীকৃত একটা টপ ছিল। তাহলে এখন আমাদের কারেকশনের মাধ্যমে সর্বজন স্বীকৃত একটা বটম দরকার, এবং সেই বটমটা এখনো তৈরি হয় নাই। অ্যাজ এ রেজাল্ট, আপনি যতবারই ফ্লোর প্রাইস আরোপ করেন না কেন, বটম না পাওয়া পর্যন্ত মার্কেট কারেকশনের ভিতরে থাকবে। সুতরাং এটা সরকার আসলো কি না, বিএসসি চেয়ারম্যান আসলো কি না, এটা খুব গুরুত্ব বহন করে না, যতটা গুরুত্ব বহন করে যে আমরা ফ্লোর প্রাইস আছে কি নাই। ফ্লোর প্রাইস নাই, কারেকশন চলমান থাকবে, যেহেতু এখনো পর্যন্ত মার্কেট বটম খুঁজে পায় নাই। এই হইল কথা। আরও কিছু আছে যে সামনে আমাদের বাজেট আছে, তো অনেকে বাজেট নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো আমাদের ধারণা, পার্টিকুলারলি আমার ধারণা, যে বাজেট নিয়ে দুইটা ইস্যু আলাপ হইতে পারে বড় জোর। বাজেটে যে পুঁজিবাজার খুব বেশি গুরুত্ব পেয়েছে এর আগে তেমনও না, বা আমাদের যে প্রসেস, বাজেটিং প্রসেসে ওইভাবে আসে না। দুইটা ইস্যু থাকতে পারে। একটা ইস্যু হলো গ্যাপ বিটুইন লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানির মধ্যে যে ট্যাক্সের একটা ডিফারেন্স আছে, এটা কমবে কি না, এই ইস্যুটা আসতে পারে। আর একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে ব্ল্যাক মানি অ্যালাউ করবে কি না। তো এই ধরনের সরকার, সংস্কারবাদী সরকারের কাছে এই ব্ল্যাক মানির ব্যবহারটা আমরা তেমনভাবে আশা করছি না। যদি পাই, উপরি পাওয়ানো হইতে পারে। রাজনীতির বিষয়টা আমাদের আছে যে আমরা বর্তমানে একটা কঠিন সময় পার করছি, এবং এইটাকে নানাভাবে আর্টিফিশিয়ালি আরও জটিল করে তোলা হয়েছে। তো এখন আমাদের কথা হচ্ছে, রাজনীতি যদি সহজ সরল রাজনীতি, অর্থনীতির অবস্থাটা ভালো আছে, এখানে কনসিস্টেন্সি আছে, ধারাবাহিকতা আছে, উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তো অর্থনীতি, রাজনীতি, বাজেট ইত্যাদি বিষয়গুলো ভালো হইলেও আমাদের মার্কেট ব্যাক করবে না, কারণ আমাদের মার্কেটের যে দীর্ঘমেয়াদী কারেকশানে আছে, সেই কারেকশানটি কমপ্লিট হয় নাই। তো নানা কারণে নানা জনে উপায় বাতিয়েছে, উপায় বলছে। তার মধ্যে
আরেকটা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যে এখানে ফান্ড ইনজেকশন করতে হবে এবং সেটা সম্ভব কেবলমাত্র নিউ ইনভেস্টরকে আকর্ষণ করার মাধ্যমে। তো সেইটা আবার নিউ ইনভেস্টর কখন আসবে? যখন মার্কেট বটম পাবে। এবং ভালো আইপিওর মাধ্যমেও ইনভেস্টরকে আকর্ষণ করা যেতে পারে, তো সেটা একটা লং প্রসেস হবে, অনেক সময় লেগে যাবে। আবার আরেকটা উপায় হইতে পারে যে সরকারি আর্থিক প্রণোদনা যদি দিয়ে থাকে। তো আমাদের মার্কেটের যে আর্থিক ঘাটতি রয়েছে, এর আগে আমরা আলোচনা করেছিলাম, সেই আর্থিক ঘাটতি এই আমাদের সরকারের পক্ষে এই ঘাটতিটা পূরণ করা কতটুকু সম্ভব হবে না বলেই আমরা মনে করি। সুতরাং যে ফান্ড ইনজেক্টর হলে নতুন ইনভেস্টর আসতে হবে ইত্যাদি। কখন আসবে? যখন বটম হবে। ধরেন জিপির গ্রামীণ ফোনের এমন একটা পর্যায়ে হয়ে গেল যখন আমরা মনে করব যে আমার যে ফিক্সড ডিপোজিট আছে, আমার যে অন্যান্য জায়গায় টাকা আছে, সেইটা বিক্রি করে জিপি কিনলে বেশি সুবিধা হবে। সেইটাই হচ্ছে জিপি এবং মার্কেটের কুডবি হতে পারে যে বটম। আর একটা হচ্ছে যে সংস্কার, এই সরকার সংস্কারের দিকে এগুচ্ছে বা মার্কেটের প্রশাসন সংস্কারের দিকে এগুচ্ছে। খুব বেশি যে সংস্কার কার্যক্রম চলমান আছে তাও না, এবং এই সংস্কার কার্যক্রমটা অত্যন্ত দৃঢ়ভাবে কি বলে মোকাবেলা করতে হচ্ছে বা বিরোধিতার পর্যায়ে পড়ছে। যেমন বিএসসিসি স্বয়ং তার নিজের প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম যখন চালিয়েছে, তখন বিএসসিসির ভিতর থেকে এবং বাইরে থেকে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই যে চাপ সৃষ্টি করলো, এখন আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করে আগাতে হবে যে আমরা আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ধরনের সমাজ, কি ধরনের রাষ্ট্র, কি ধরনের পুঁজিবাজার চাই সেটা করার জন্য। ধরেন এখন প্রত্নতাত্ত্বিক বিভাগ নানা সময় পাথর, বাটি, নানান তৈজসপত্র ইত্যাদি বের করে এবং আমরা খুব প্রাউড ফিল করি যে আমাদের পূর্বপুরুষরা অনেক সমৃদ্ধশালী ছিল, অনেক উন্নত ছিল, অনেক উন্নত অস্ত্র ব্যবহার করত, অনেক সভ্য ছিল, অনেক শক্তিশালী ছিল। সব দিকে আমরা এটা নিয়ে কিন্তু গর্ব করি। এখন চিন্তা করেন যে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কিভাবে তারা এভালুয়েট করবে, মূল্যায়ন করবে যে আমরা পৃথিবীর সবচাইতে নিম্ন স্তরের মার্কেটে আছি, সেটা হলো ফ্রন্টিয়ার মার্কেট। এখন আমাদের ডেভেলপমেন্ট করা দরকার মার্কেটের, যাতে করে প্রত্যেকটা ইনভেস্টরের ইনভেস্টমেন্টটা সিকিউরড হয়, সেখানে আপনার সেফগার্ড থাকে, সেফটি নেট থাকে, যেন কেউ কোনো রকম ছলচাতুরির মাধ্যমে ফান্ড নিয়ে না চলে যেতে পারে। তো এই যে আমাদের সবচেয়ে নিম্ন স্তরের মার্কেট, ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যাওয়ার দরকার। এই কাজ করার জন্য আমরা কি করেছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি আমাদেরকে বলবে যে আমরা ব্রিলিয়ান্ট না বোকা? আমরা মার্কেট ডেভেলপমেন্ট বাদ দিয়ে কাফনের কাপড় নিয়ে রাস্তায় ঘুরতেছি, কফিন নিয়ে রাস্তায় ঘুরতেছি। এতে করে কি আমাদের মার্কেট ফ্রন্টিয়ার পজিশন থেকে, লেভেল থেকে ইমার্জিং মার্কেটে উন্নত হবে কি হবে না? ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেই প্রশ্নগুলো তুলবে। তখন কে বলবে যে আমাদের পূর্বপুরুষরা ব্রিলিয়ান্ট ছিল না বোকা ছিল? এইটার ফয়সালা আমাদেরই করতে হবে যে এই মার্কেট আমাদের সবার, এই মার্কেটকে গড়ে তুলতে হবে। এবং আজকে কিছু দেখলাম, যেমন এই অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে টোটকা ওষুধ দিয়ে পুঁজিবাজারকে ঠিক করা যাবে না। এটার তাহলে কি করতে হবে? যে ঢেলে সাজাতে হবে। আমরা ঢেলে না সাজালে, আমরা সংস্কার না করলে আমাদের এই ফ্রন্টিয়ার মার্কেটে আমরা যতদিন থাকবো ততদিন নির্যাতিত হব, ততদিন পর্যন্ত আমরা আমাদের পুঁজি হারাইতেই থাকবো। এবং এটার কোনো আইনগত, আমাদের যে আইনগত কাঠামো আছে এটার ব্যাপক পরিবর্তন করা দরকার, যাতে করে কেউ আর্থিক অনিয়ম, আর্থিক অপরাধ করে পার না পেয়ে যেতে পারে।
সেই সেফটি নেটগুলা, সেই সেফগার্ডগুলা আমাদেরকে তৈরি করতে হবে। তো আজকে অনেক কথা বলে ফেললাম, তো আমরা চার্টে ফিরে আসি। আমাদের চার্টে তাহলে গত সপ্তাহে আমরা যেমনটা চার্টে বলেছিলাম যে আমরা এবিসি হইলে পরেও আমাদের এর আগে যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটাই আমাদের একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে, কিন্তু আমাদের মার্কেট এতটাই দুর্বল যে সেই পর্যন্ত যেতে পারে না। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে যে আমাদের এই পর্যন্ত কোনো হায়ার হাই আমরা তৈরি করতে পারি না বা মার্কেট পারে না। এখন আমরা এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের কি রেজিস্ট্যান্স, অর্থাৎ যে পর্যন্ত মার্কেট ওঠানামা করার মতো সামর্থ্য রাখে সেটা হলো কি রেজিস্ট্যান্স, সেটা ছিল 4945, অনেক দূরে। আর তারও আগে আমাদের একটা ছিল ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হলো যে সেই রেজিস্ট্যান্স যেটা অতিক্রম করলে পরে আমরা বুঝে নেব যে মার্কেট এর ডাউন ট্রেন্ডটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেল। তাহলে একটা সাবস্টেন্সিয়াল টাইম ফ্রেমের জন্য তখন আমরা নির্ভয়ে বা একটু সাহস নিয়ে আমরা ট্রেড করতে পারবো, যেখানে রিস্ক লেভেলটা অনেক কম থাকবে। সেই লেভেলটা ছিল আমাদের বহু আগে 5060। তো এখন এটাকে আমরা নামিয়ে নিয়ে আসতে পারি যে ওইটা এত দূরের এখন আর প্রয়োজন হবে না। এখন এটাকে আমরা বলতে পারি 4992, 4992, 4992। এইটাই হচ্ছে এখন আমাদের ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে 4992। এইটা অতিক্রম করলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের একটা ট্রেন্ডের পরিবর্তন ঘটেছে, যেখানে আমরা কম রিস্কে ট্রেড করতে পারি। এখন কিন্তু ডাউন মার্কেটের রিস্ক অনেক বেশি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে 24 তারিখে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের ইস্যু অ্যাডভান্স আছে 114টা। তাহলে আমাদের কিন্তু প্রকৃতপক্ষে 114টা কি শুধুমাত্র 14টা স্টেবল আপট্রেন্ডের স্টক নাই এখানে। আজকের 24, সরি লাস্টলি হলো 74, আজকে 24শে মে 2000। তাহলে আমাদের 74 এর 50%ও আপট্রেন্ডে নাই, 50 কি 25%ও নাই। ইভেন 10% হইলে 7.5, অর্থাৎ আটটা স্টকও আপট্রেন্ডে নাই, কনফার্ম আপট্রেন্ডে নাই। তাহলে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে বাড়ছে অনেকগুলোই, তো ম্যাক্সিমামই মূল ট্রেন্ড ডাউনে, কিন্তু একটা ভালো কাউন্টার ট্রেন্ডে আছে, কেউ ভালো ট্রেন্ডেও নাই। উল্লেখযোগ্যভাবে আমরা কয়েকটা হয়তো আইটেম আমরা দেখছি যারা টপ 10-এ আছে বা কাছাকাছি, তারা এসপি সিরামিক, এস আলম, এরকম কয়েকটা আছে যারা কাউন্টার ট্রেন্ডেও খুব ভালো পারফর্ম করছে। তাহলে দাঁড়ালো কি, ইভেন আমরা যেটা বলছিলাম যে গত সপ্তাহে মূলত কিন্তু আমাদের মার্কেটটা একটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল। এই সাইডওয়েজ মুভমেন্ট আজকে ভেঙেছে। মূলত যারা ভেঙেছে দেখা গেল 6টা ব্যাংকের ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট ছিল, জিপি পড়েছে, ব্যাড বিসি ইত্যাদি কারণে এইরকম সাইডওয়েজ মুভমেন্টটাও ভেঙে গেছে। তাহলে গত সপ্তাহ পর্যন্ত আমরা যেমনটা বলেছি যে এইখানে একটা কমপ্লিট আপট্রেন্ড
একটা ওয়েভ, একটা প্রাইজ অ্যাকশন কমপ্লিট পেয়েছি, তার রেসপেক্টে আমরা বলেছিলাম যে ইনিশিয়াল 138.2% ফিবোনাসি লেভেলে 4750 অ্যাপ্রক্সিমেটলি ছিল এবং সেটাকে আজকে ভেঙেছে এবং আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে 200% লেভেলে 4663-তে আছে। সেটা আমরা দেখব। এতক্ষণ পর্যন্ত যা আমরা আলোচনা করলাম চার্টে সবই ছিল আওয়ারলি টাইম ফ্রেমে। এখন আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যেতে চাই এবং এখানে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই। এখানে 4800টা ভেঙেছে খুব পরিষ্কারভাবেই। এখানে আমাদের ছিল 100% ফিবোনাসি লেভেলে একটা সাপোর্ট। এখানে কিছু সময় আমরা যেটা দেখলাম আওয়ারলি টাইম ফ্রেমে সাইডওয়েজ মুভমেন্টে ছিল এবং এটা ভেঙে গেছে। তাহলে এই টাইম ফ্রেমের যে ট্রেন্ড আছে তার পরবর্তী সাপোর্ট হচ্ছে 4263-তে। ইন বিটুইন ছোট ছোট ট্রেন্ড আপ ডাউন করবে। সেই ক্ষেত্রে পরবর্তী আমাদের হচ্ছে 4700, এটা আমরা আলোচনা করেছি। তারপরে 4500, 4700, তো 4580 এবং 4386। তো এইগুলা আমরা ওয়াচ করি। আর যেটা হচ্ছে যে কনফার্ম আপট্রেন্ডে বুলিশ মুভমেন্টে আছে এই ধরনের শেয়ার সংখ্যা খুব কম। আমরা যতগুলো বুলিশ দেখছি তার অধিকাংশই হচ্ছে মূল ট্রেন্ড ডাউনে আছে। এই ডাউনের বিপরীতে একটা কাউন্টার ট্রেন্ড হচ্ছে। মূল ট্রেন্ড ডাউনে আছে এবং এরই আপ ডাউন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কাউন্টার ট্রেন্ড হয়েছে, কিন্তু এটা কাউন্টার ট্রেন্ডগুলো টিকবে না, আবার ডাউনিং সেটা চলে আসবে। তো এই ইস্যুগুলা মাথায় রেখে আমাদের কাজ করা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে সামনে আমাদের ঈদ আছে এবং 10 দিন আমাদের পুঁজিবাজার বন্ধ থাকবে। তো সেই ক্ষেত্রে মনে হয় যে কেউ রিস্ক নিয়ে ফান্ড ফেলে রাখবে না। লাভ লস যাই হোক তুলে নেবে এবং ম্যাক্সিমাম ক্যাশ করার একটা প্রবণতা থাকবে। এটাও আমাদের কনসিডারেশনে রাখলে মনে হয় ভালোই হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকার জন্য সবাইকে, পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।